মাধবের স্ত্রী মারা গেল। মেয়ে রূপাকে জন্ম দিতে গিয়েই তার এমনই দুর্ভাগ্য যে মেয়েটাও জন্ম থেকে অন্ধ। ওরে বাবা, দেখছিস না, জন্মের পরেই মাকে খেয়ে ফেলেছি, তার উপরে আবার চোখে অন্ধ, দেখতে পায় না। কি অপয়া মেয়ে রে বাবা। মাধব রেগে বলল, ওর কোনো দোষ নেই, তোমরা ওকে কেন দোষারোপ করছো? যা কিছু করেছে ওই ওপরে বসে আছে যিনি, তিনি। মাধবের একটা ছোট্ট কাপড়ের দোকান ছিল, কিন্তু এই সব ঘটনার 1 মাসের মাথায় মাধবের কাপড় দোকানে আগুন লেগে যায়। পাড়ার লোকেরা আবারও ফিসফিস করতে লাগলো। মেয়েটার জন্য দোকানটা পুড়লো। যবে থেকেই সংসারে এসেছে তবে থেকেই সংসারটা পুরো তছনছ করে দিচ্ছে। জন্মের পরে মা মরল, তারপর বাবার দোকানে আগুন লাগিয়ে দিল। অপয়া মেয়ে একটা। এই মেয়েটাকে পাড়াতে রাখাই উচিত নয়, পাড়া থেকে বের করে দেওয়া উচিত। এই সব 7-5 কথা মাধবের কানে যায়, আর সে প্রচন্ড ভেঙে পড়ে। তারপর তার মেয়েকে দু চোখে দেখতে পারে না, তার উপর সবসময় রাগ করত, মারধর করত। পাড়ার লোকজনদের মতো সেও তার মেয়েকে অপয়া বলে মনে করতে শুরু করলো। সবাইয়ের কথা শুনে চাপে পড়ে মাধব দ্বিতীয়বার বিয়ে করলো। দ্বিতীয় বউ ছিল শিলা, সেও ছিল প্রচন্ড হিংসুটে। সবাইয়ের মতন শিলাও রূপাকে একদম পছন্দ করতো না। এই অপয়া, চোখে দেখতে পাচ্ছিস না তো বুঝতে পেরেছি, চুপ করে বুঝতে পারছিস না? কাজের বেলা কোনো নয়, সারাদিন শুধু খাই 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 খাই। চুপ করে ঘরে গিয়ে বস, খাওয়ার কথা একদম মুখে আনবি না। কাজকর্মে লাগে না, শুধু খাবে। কেন, জন্মের পরে মাকে খেয়ে পরে বাবার দোকান খেয়ে পেট ভরেনি? এখন কি তুই আমায় খাবি? অপয়া কথা করার, একটু বড় হলেই বাড়ি থেকে দূর করবো, দাঁড়া। সৎমায়ের লাঞ্ছনা শোনা ছাড়া রূপার কোনো করার ছিল না। রূপাকে প্রত্যেকদিন সকালে উঠতে হয়, ঘরে ঝাড়ু দেওয়া, ঘর মোছা, বাসন মাজা ছিল তার কাজ। চোখে অন্ধ হলেও সে হাদড়ে হাদড়ে সবকিছু করত। ছোট থেকেও যেহেতু এই সমস্ত কাজ একটু আধটু করতো, তাই তার অভ্যেস হয়ে গিয়েছিল। তার উপরে তার সৎ বোন সুন্দরী সমস্ত কাজ করতে হতো। যখন যেটা বলতো সুন্দরী, তা সঙ্গে সঙ্গে রূপাকে করে দিতে হতো। এইভাবে দেখতে দেখতে সুন্দরী ও রূপা ধীরে ধীরে বড় হচ্ছিল। মা, জানো আমার কত বন্ধু, সবাই খুব বড় বাড়ি, সবাই কত সুন্দর সুন্দর জামা পরে আসে, হাতে মোবাইল, কাঁধে ব্যাগ, সব দামি। তুমি বাবাকে বলবে আমাকে একটা ফোন কিনে দেওয়ার জন্য, তা না হলে আমি কিন্তু কলেজে যাব না। বলো তো মা, আমরা এত গরিব কেন? জানো, আমি 2-3 জনের বাড়ি গিয়েছি, তারা কত বড় লোক, তাদের ঝাঁ চকচকে বাড়ি, গাড়ি, কিন্তু আমাদের কিছুই নেই। আমি কোনোদিন ওদেরকে আমার বাড়িতে নিয়ে আসতে পারবো না। আরে চিন্তা করিস না, নিয়ে আসতে পারবি না তো কি হয়েছে, আমি তোদেরকে টাকা দেবো, তুই ওদেরকে বাইরে খাইয়ে নি, এতে তোর সম্মান বাড়বে। আর আমি তো মনে মনে ভেবেই রেখেছি তোকে এত সুন্দর দেখতে, তাই তোর বড়লোক বাড়িতে যাতে বিয়ে হয়। এইভাবে কিছুদিন বেশ কাটছিল। বাড়িতে ঘটক মশাই আসেন রূপার সম্বন্ধের জন্য। রূপা ছিল অন্ধ, তাই তাকে কেউ বিয়ে করতে চাইছিল না। আর তার বাবা আগে বড় মেয়েকে বিয়ে দেওয়ার জন্য অনেক আগে থেকেই তদারকি শুরু করে দিয়েছে। একটাও ভালো ঘর আসছিল না রূপার জন্য। এটা দেখে খুব মজা পাচ্ছিল সুন্দরী। আচ্ছা শুনুন, একটা ভালো ঘর আছে, খুব বড় লোক বাড়ির, ছেলের নিজের একটা কোম্পানি আছে, মাসে লাখ লাখ টাকা ইনকাম, তারা একটা সুন্দর দেখে ভালো মেয়ে চায়। এটা শোনা মাত্রই মাধবের বউ রান্নাঘর থেকে বৈঠকখানায় আসে। সে ওই ছেলেটার জন্য নিজের সুন্দরী মেয়ের কথা ঘটক মশাইকে বলেন। ঘটকও সুন্দরীর ফটো দেখে বেশ পছন্দ হয়ে যায়, তাই সে ওই ঘরটি নিয়ে আসে সুন্দরীর জন্য। আজ মাধবের বউকে বেশ খুশি খুশি লাগছে, কারণ ওই বড় লোকের ঘরটা আজ তার মেয়ে সুন্দরীকে দেখতে আসবে। সময় কাটলো, দেখাশোনা বেশ অনেক দূর গড়ালো। ছেলের বাড়ির সবাইয়ের সুন্দরীকে পছন্দ হলো। আচ্ছা শুনুন, আমাদের কোনো দাবি দেওয়া নেই, আমরা সবকিছু নিয়ে এসে মেয়েকে সাজিয়ে নিয়ে যাব, আর আমরা বেশি দেরি করতে চাইছি না। আগামী সপ্তাহে ওদের 4 হাত এক করব। এটা শোনা মাত্রই সুন্দরী যেন আনন্দে আত্মহারা হয়ে উঠল। মাধবও বেশ খুশি ছিল। মাধবের বউ নিজের মেয়ের বিয়ের আগে রূপাকে বাড়ি থেকে তাড়াতে চায়, তাই সে ঘটক মশাইকে খুব তাড়া দিতে থাকে। রূপার জন্য যেমন তেমন ঘর হলেও চলবে, কারণ এত দামি দামি লোকজনের ভিড়ে রূপার পরিচয় দিতে তাদের ঘেন্না লাগে। তাই তার মেয়ের বিয়ের অনুষ্ঠানের আগেই রূপার বিয়ের ব্যবস্থা করে। রূপার বিয়ে ঠিক করা হয় রবির সাথে। রবি ছিল খুব গরিব, তার একটা ছোট্ট চায়ের দোকান আছে। বাড়িতে ছিল সে একা, তার বাবা মা কেউ নেই। চায়ের দোকান থেকে যা কিছু রোজগার হয় সেটা দিয়ে তার কোনো ক্রমে চলে যায়। সে এতটাই গরিব ছিল যে তার বাড়ির চালটা সারানোর পয়সা ছিল না। সে ওই ভাঙা ঘরে রূপাকে বউ করে নিয়ে আসে। রবির আর্থিক অবস্থা এমন জেনেও
রূপাকে রবির হাতে তুলে দিতে তারা দ্বিধাবোধ করলো না। রবি এতটা গরিব হলেও তার মন ছিল খুব ভালো। সে অন্ধ রূপাকে খুব আগলে রাখতো, তার সেবা যত্ন করতো আর খুব ভালোবাসতো। এদিকে কিছুদিনের মধ্যেই সুন্দরীরও বিয়ে হয়ে যায়। সুন্দরীর পর রমেশ ছিল খুব ভালো, সেও তার বউকে খুব ভালোবাসতো, কিন্তু তার বউ ছিল খুব জেদি আর অহংকারী। সে এত বড় বাড়ির বউ হয়েছে বলে নিজেকে খুব ভাগ্যবান মনে করে। সে সংসারে কোনো কাজ করে না, দেরি করে ঘুম থেকে ওঠে, আর প্রত্যেক দিন বিভিন্ন রকম জিনিসপত্রের আবদার থাকে তার বর রমেশের কাছে। বৌমা, বলি ও বৌমা, তুমি আজকের রান্নাটা করো কেমন? না মা, আমি রান্না করতে পারবো না। আমি এত গরমে যদি রান্না করি তাহলে আমার স্কিনটা খারাপ হয়ে যাবে। তুমি বরঞ্চ কাজের মাসিকে দিয়ে রান্নাটা করিয়ে নাও। ঠিক আছে, তুমি তাহলে আরাম করো। শোনো না, আমার খুব ইচ্ছে আমরা একটু আজকে বাইরে ঘুরতে যাব। তুমি আজকে কাজে যেও না। কিন্তু আমাকে অফিসে যেতে হবে, অনেক কাজ কাজ আছে। থেকে ফিরে এসে তোমাকে নিয়ে ঘুরতে যাব। না না, আজকে কাজে যেতে হবে না। একদিন কাজে না গেলে কিচ্ছু হবে না। ঠিক আছে, তাহলে আমি আজকে কাজে যাব না। বাবা, আমি আজকে অফিসে যেতে পারবো না, তুমি একটু অফিসটা সামলে নাও। আমি আজ তোমার বৌমার সাথে বেড়াতে যাব, একদম ডিনার করে রাতে ফিরবো। রমেশের বাবা মা একে অপরের দিকে তাকায়, কিচ্ছু বলে না। ঠিক আছে, সবে সবে তো বিয়ে হয়েছে, যাক ঘুরতে। কিন্তু পরের দিন সুন্দরীর আবার বায়না। শোনো না, আজকে আমরা মায়ের বাড়িতে যাব। তোমার কি আজকে কাজে না গেলে নয়, কালকে যাবে। আজকে একটু বাবাকে বলে ম্যানেজ করে নাও। কিন্তু না, কোনো কিন্তু না, কালকে তুমি কাজে যাবে, আজকে যেও না প্লিজ। ঠিক আছে, আমি বাবাকে বলে আসছি। এই বলে রমেশ আবার বাবার কাছে যায়। আজকের দিনের জন্য বাবাকে অফিসটা সামলাতে বলে। সুন্দরী বাপের বাড়িতে গিয়ে অনেক দিন থেকে যায়, রমেশকেও আটকে দেয়। সেখান থেকে বন্ধু বান্ধবের বাড়িতে যায় তার বরকে নিয়ে, তার বন্ধুদেরকে দেখানোর জন্য যে সে তার কত বড় বাড়িতে বিয়ে হয়েছে। অনেক দিন পর বাড়ি ফেরে। কি রে খোকা, তুই এতদিন শ্বশুর বাড়িতে থেকে গেলে কি করে? তুই জানিস না আমাদের বাড়ির ব্যবসাটা বাবা কি একা হাতে চালাতে পারে? বাবার তো বয়স হয়েছে নাকি। হ্যাঁ, আমার ভুল হয়ে গেছে। হ্যাঁ, আমি আজই অফিসে যাব। বাপের বাড়ি থেকে ফিরে এসে সুন্দরী আবার অসুস্থ হয়ে পড়ে। রমেশ বেশ কিছুদিন অফিসে যেতে পারেনি। অনেক দিন হলো অফিসটা ম্যানেজার বাবু সামলাচ্ছে। বিয়ের পর রমেশ অফিসের কাজে তেমন মন দিতে পারেনি। দেখতে দেখতে 1 মাস কেটে যায়। কি গো, তুমি এভাবে বসে আছো কেন? শোনো না, সামনেই তো আমার জন্মদিন আসছে। আমার একটা না নতুন ফোন লাগবে, তোমাকে কিন্তু কিনে দিতে হবে। না বলবে না, বিয়ের পর এটা আমার প্রথম জন্মদিন, আর এটা আমি সমস্ত বন্ধু বান্ধবকে দেখাতে চাই। কি বলছো তুমি? আমাদের কোম্পানিতে অনেক বড় লস হয়ে গেছে। গত মাসে আমি তোমার জন্য একদিনও অফিসে যেতে পারিনি। ওই সময় অন্য একটা কোম্পানির সঙ্গে আমাদের ডিল ছিল, কিন্তু আমি তো ভুলেই গেছিলাম। তুমি জানো আমাদের কত টাকা ক্ষতি হয়ে গেল? তুমি এমন করো কেন? বিয়ের পর এটা আমার প্রথম জন্মদিন, আমি প্রথমবার তোমার কাছে কিছু চাইলাম, তুমি এখন কোম্পানি লসের কথা শোনাচ্ছ। তুমি দেবে না? আচ্ছা ঠিক আছে, তোমার জন্মদিনের আগেই ফোনটা পেয়ে যাবে। আমি তো জানি তুমি আমায় কত ভালোবাসো। কোম্পানি যে এত বড় লস হয়ে গেল সেদিকে সুন্দরীর কোনো চিন্তা নেই। সে শুধু অন্যকে নিজের বড়লোকিপনা দেখাতে ব্যস্ত। রমেশও তার ছেলে মানুষের কাছে হার মেনেছে, কিন্তু এদিকে রূপা চোখে দেখতে পায় না, কিন্তু তার বুদ্ধি ছিল প্রখর। সে সবসময় আয় বুঝে ব্যয় করত। সে কিভাবে কম খরচে সংসারটা চালিয়ে নিয়ে যেতে হয় সে সেদিকে খুব ভালো করে জানতো। সে সবসময় রবিকে বুদ্ধি দিত কিভাবে ব্যবসাতে উন্নতি করা যায়। আচ্ছা, তুমি তো বললে তোমার দোকানটা একটা স্কুলের সামনে, তাহলে তুমি তোমার দোকানে চায়ের সাথে বিভিন্ন রকম চিপস চকলেট রাখতে পারো, তাহলে বাচ্চারাও কিনতে পারে। আর সন্ধ্যের সময় যখন ওখানে বয়স্করা পাড়ার ছেলেরা যখন ওখানে আড্ডা দেয়, তাহলে তুমি চায়ের সাথে কিছু ভাজাভুজিও রাখতে পারো। অনেকে সন্ধ্যের চায়ের সাথে ভাজাভুজি খেতে পছন্দ করে, এতে আড্ডাও খুব ভালো জমে। আমি তেলে ভাজা বানাতে পারি, তুমি একটু ভেবে দেখো। হ্যাঁ তাই তো, আমি তো এদিকটা ভেবে দেখিনি একদম। আমি তাই করব। কালই আমি চিপস চকলেট কিনে নিয়ে আসবো, আর তুমি তেলে ভাজা বানিয়ে দিও। আমি তেলে ভাজাও রাখবো। ধন্যবাদ রূপা, আমি কত সৌভাগ্যবান, তোমার মতো একটা ঘরণী পেয়েছি। না না, ধন্যবাদ দেওয়ার কি আছে? এটা তো আমার সংসার, এখানে আমারও তো কিছু দায়িত্ব আছে। ধন্যবাদ তো আমি তোমায় দেব। আমি অন্ধ বলে আজ পর্যন্ত কেউ আমার দাম দেয়নি, সেখানে তুমি আমাকে নিজের বউ করে নিয়ে এসেছো। তুমি চাইলেই একটা ভালো মেয়েকে বিয়ে করতে পারতে, তুমি আমাকে বেছেছো, এটা আমার পরম সৌভাগ্য। না না, তুমি আমার কাছে সব থেকে সুন্দর, সব থেকে ভালো। এইভাবে রূপা রবিকে সাহায্য করত। কয়েক মাস কেটে যাওয়ার পর শোনো না,
আমার এই হারটা খুব পছন্দ হয়েছে, তুমি আমায় কিনে দাও। এই তো কিছুদিন আগে তোমার জন্মদিন ছিল, সেখানে তুমি এত টাকার ফোন কিনলে, আবার একটা হার কিনতে হবে? প্লিজ না বলো না, আমার এটা খুব পছন্দ হয়েছে। শোনো না, সামনের সপ্তাহে আমার একটা বন্ধুর বিয়ে আছে, আমি এই হারটা পরে যেতে চাই। আমি কিছু জানি না, আমাকে কিনে দিতে হবে, ব্যাস এই বলে রাখলাম, না হলে আমি আজকে কিছুই খাবো না। রমেশ সুন্দরীর জেদের কাছে হার মানে। ব্যবসা খুব একটা ভালো চলছিল না, লসের পর লস যাচ্ছিল তার। তা সত্ত্বেও সুন্দরী সমস্ত জেদ সব পূরণ করছিল সে। রমেশের মা বাবা এই সব দেখে সুন্দরীকে একটু বকাচোকা করে, যার ফলে সুন্দরী রেগে রমেশের কান ভরায়। তারপর তারা নতুন ফ্ল্যাট বাড়ি কিনে আলাদা থাকতে শুরু করে, যার ফলে রমেশের বাবা মা রমেশের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করে দিয়েছে। এখানেও এসে রমেশের শান্তি নেই, আজ এটা কাল ওটা, প্রায় সুন্দরী জেদ করে কিনতে থাকে। কোম্পানি খুব লসে চলছিল, তার উপরে সুন্দরীর দামি দামি বায়না পূরণ করতে করতে রমেশ নাজেহাল হয়ে গিয়েছিল। কিন্তু সুন্দরীর বায়না শেষই হচ্ছিল না। রমেশের অবহেলার কারণে কিছুদিনের মধ্যেই তার কোম্পানি বন্ধ হয়ে যায়। কোম্পানির লোন শোধ করার জন্য তার নতুন বাড়িটাও বিক্রি করতে হয়। রমেশ আর সুন্দরী পথে এসে বসে। কোথাও যাওয়ার জায়গা না থাকায় তারা তার বাপের বাড়িতে আসে। এদিকে রবি রূপার দেওয়ার বুদ্ধি দিয়ে দোকানে নতুন নতুন জিনিসপত্র আনে, আর সন্ধ্যের সময় রূপা বিভিন্ন রকম তেলে ভাজা ভেজে দেয় দোকানের জন্য। তার হাতে তেলে ভাজা এতটাই সুস্বাদু ছিল, দোকানে তেলে ভাজা রাখা মাত্রই সে নিমিষের মধ্যে শেষ হয়ে যেত। দেখতে দেখতে তার তেলে ভাজা খুব ফেমাস হয়ে যায়। সকালে স্কুলের বাচ্চারাও তার দোকান থেকে কেনাকাটা করে, লোকজনরা তার তেলে ভাজা খুব পছন্দ করে। ধীরে ধীরে তার দোকানের আয় বৃদ্ধি হয়, কয়েক মাসের মধ্যেই তাদের অবস্থার পরিবর্তন হয়। রবির ব্যবসা আরো জমজমাট হতে লাগলো, দিন দিন কেনাকাটা বাড়তে লাগলো, তার ব্যবসা ধীরে ধীরে আকাশ ছুঁতে শুরু করলো। রবি উড়ে ঝুবড়ি ভেঙে পাকা বাড়ি তৈরি করলো। বছর ঘুরতে না ঘুরতেই একটা গাড়ি কিনলো। তার সেই ছোট্ট দোকানটা খুব বড়ভাবে বানালো, আর তার দোকানে চা আর তেলে ভাজা খুব বিখ্যাত। তাই দূর দূর থেকে লোক আসতো তাদের দোকানে চা আর তেলে ভাজা খাওয়ার জন্য। এইভাবে রবির ব্যবসা সাফল্যের মুখ দেখে। রবি তার বউকে খুব ভালোবাসতো। বড় জায়গা থেকে চোখের অপারেশন করিয়ে রূপা দৃষ্টি ফিরে পেল। 2 বছর আগে যে মেয়ে অপয়া ছিল, সে আজ রবির কাছে সাক্ষাৎ লক্ষ্মী। সে একদিন তার বাপের বাড়িতে ফিরে এলো, তাকে দেখতে গ্রামের লোকজন ভিড় করে। তার সৎ মা, সৎ বোন আর তার বাবা তার চোখে চোখ মিলাতে পারছিল না। লজ্জায় তাদের মাথা নত হয়, কিন্তু রূপা তাদের কোনো রকম অস্বস্তিতে ফেলতে চায়নি। 2 হাত বাড়িয়ে তাদের আপন করে নেয়।